আজকের ক্লাসটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, টেন্স আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এই যে 6টা বাক্য দেখতে পাচ্ছেন, এই 6টা বাক্য দিয়েই আমরা 95% ইংরাজি বলে থাকি। এই 6টা বাক্য মানে 6টা টেন্স দিয়ে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, স্যার আমরা যে জানি টেন্স 12টা, হ্যাঁ এই দেখুন এই যে 12টা টেন্স, এই 12টা টেন্স কিন্তু এই 6টা টেন্সকে দিয়েই তৈরি হয়েছে। এইটা বুঝতে পারলেই আপনার কাছে ইংরাজি বলাটা খুব সহজ হয়ে যাবে। আমরা তো গ্রামার শিখতে আসিনি, আমাদের মূল উদ্দেশ্য হলো উই ওয়ান্ট টু লার্ন হাউ টু স্পিক ইংলিশ। তাহলে আসুন শুরু করি। দেখুন, আপনি নিশ্চয়ই জানেন টেন্স তো 3টে মাত্র, বর্তমানকাল প্রেজেন্ট টেন্স, অতীতকাল মানে পাস্ট টেন্স, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। এই তো 3টেই তো টেন্স। এখন ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এই কথাগুলো কোনখান থেকে এলো স্যার? এইটা ভালো করে বুঝলেই আপনার টেন্স শেখা হয়ে গেল। দেখুন, মনে করুন এই প্রথম 3টে সেন্টেন্সের দিকে একটু নজর দিন। আমি খেলছি মানে এ তো বর্তমানকালের কথা, আমি এখন খেলছি। আমি খেলেছি, আমি সবেমাত্র আমার খেলাটা হয়েছে, সেটাও তো বর্তমানকালের কথা, আমি এখনো হাত পা ধুইনি। আবার আমি খেলি, আমি রোজ খেলি, এটাও তো বর্তমানকালের কথা। তাহলে 3টে বাক্যের মধ্যে তফাৎটা কোথায় হলো? না, 3টে প্রেজেন্ট টেন্স হলেও ওদের মধ্যে যে অ্যাকশনটার কথা বলা আছে, যে কাজটার কথা বলা আছে, সেই কাজ 3টে একই অবস্থায় নেই। প্রথম বাক্যটা দেখেই বুঝতে পারছেন কাজটা চলছে, এটাতে কাজটা হয়ে গেছে, আর এটাতে চলছে না হয়ে গেছে কিছুই বলা হয়নি। দেখুন, যে কোনো কাজের দুটো অবস্থা হতে পারে। কীরকম স্যার? মনে করুন আপনার এখন একটা ইমেল পাঠানোর কথা ছিল, তাহলে হয় আপনি এখন ইমেলটা লিখছেন মানে আপনার কাজটা চলছে, অথবা আপনার মেল পাঠানোটা হয়ে গেছে। এই তো কাজের মাত্র দুটো অবস্থা, এর বাইরে হতে পারে না। এখন আপনি বলতে পারেন, কেন স্যার আমি পাঠাবো? আরে সে তো আপনি ফিউচার টেন্সে চলে গেলেন। তাহলে বর্তমান কালের মধ্যে মানে যে কোনো একটা টেন্সের মধ্যে একটা কাজ মাত্র দুটো অবস্থা হতে পারে, হয় কাজটা চলছে আর না হলে কাজটা শেষ হয়ে গেছে। এই যে কাজটা চলছে বোঝাচ্ছে, এইটাকে আমরা বলি কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে চলমান, চলছে। আরেকটা কি বললাম? কাজটা শেষ হয়ে গেছে। এই শেষ হয়ে যাবার ইংরাজি কি? ফিনিশড। কমপ্লিট মানে পারফেক্ট। এইটিকে আমরা বলি পারফেক্ট টেন্স। তাহলে এই তো দুটি কাজের অবস্থা। কেন এই অবস্থার কথা বলছি? না, এই সময় আর অবস্থা দুটো মিলেই টেন্সটা তৈরি হয়। তাহলে স্যার আর কোনো অবস্থা নেই? না, আর কোনো অবস্থাই নেই। তাহলে কন্টিনিউয়াস মানে চলছে, এই কথাটার মানে হলো কাজটা চলছে, আর পারফেক্ট মানে শেষ হয়ে গেছে। এখন যদি কোনো বাক্যটা দেখে বোঝা না যায়, যেমন ধরুন আমি খেলছি মানে আমার এখন কাজটা চলছে, তাহলে এই বাক্যটা আমার বর্তমান কালের মধ্যে এই যে চলছে, চলমান অবস্থায় আছে। তাহলে আমি এখানে লিখলাম আমি খেলছি। দেখুন চলছে বোঝাচ্ছে। আবার পরেরটা দেখুন, আমি খেলেছি মানে আমার খেলাটা শেষ হয়ে গেছে। তাহলে আমি এটাকে কোথায় বলবো যে শেষ হয়ে গেছে? এইখানে বলবো। তাহলে এই কথাটাকে আমি এইখানে বসিয়ে দিই। দেখুন দেখুন তাহলে বলছি আমি খেলেছি। এখন আমি খেলি এইটা দেখে আপনি কাজটা কোন অবস্থায় আছে কি বুঝতে পারছেন? আমি তো রোজ খেলি তো বুঝলাম, কিন্তু যখন আমি কথাটা বলছি তখন খেলছি,
না হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে যেটা বোঝা যাচ্ছে না মানে কাজটা এখানে অবস্থাটা প্রেজেন্ট টেন্স হলেও নির্দিষ্ট করে বোঝানো হয়নি। তাহলে এই যে অবস্থা বোঝাচ্ছিলাম এখানে বোঝানো হচ্ছে না কোন অবস্থায় আছি, তাহলে কাজের অবস্থাটা অনির্দিষ্ট। এই অনির্দিষ্ট কথাটার ইংরেজি হলো ইনডেফিনিট। ইনডেফিনিট মিন্স অনির্দিষ্ট, অনেক সময় আমরা বলে থাকি ইনডেফিনাইট, মানে অনির্দিষ্ট, মানে বোঝা যাচ্ছে না। তাহলে যদি কোনো কাজের অবস্থা বোঝা না যায় সেটাকে আমরা বলবো ইনডেফিনিট টেন্স, চলছে বা শেষ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। তাহলে আমি খেলি, তাহলে এটাকে আমি বলবো অনির্দিষ্ট, ওই জন্য আমি এটাকে এখানে লিখলাম। তাহলে এবার দেখুন বর্তমান কালেই ছিল তিনটে কাজ তিন রকম ভাবে। আমি খেলি, কারণ এখানে কাজটা চলছে কিনা বোঝা যাচ্ছে না, খেলছি চলছে, খেলেছি মানে খেলা হয়ে গেছে। এই তো আপনি টেন্স অনেকটাই বুঝে গেলেন। ঠিক সেভাবে আমরা বাকিগুলোকেও করে নেব। বাকিগুলোর কথায় পরে আসছি, আগে প্রেজেন্ট টেন্সটা হোক, দেখা যাক। তাহলে বর্তমান কালে এই যে সেন্টেন্সগুলি কিভাবে বলতে হয়, না সেন্টেন্সগুলো বলার ডেফিনিট স্ট্রাকচার আছে। কিভাবে বলতে হবে, না এটি বলার সময় আমির ইংরাজি বলতে হবে আই। মনে রাখবেন কন্টিনিউয়াস টেন্স মানে একটা বি ভার্ব দিয়ে বলতে হবে। এখন আপনি মনে করুন আপনাকে আমি আগের দিন ওই যে পার্সন শেখাচ্ছিলাম, একবার মনে করুন ওই চারটার কথা আবার দেখে নিন একবার। আয়ের পাশে বি ভার্ব হিসাবে কে কে আছে, না অ্যামিজারের মধ্যে এম আছে। পাস্ট টেন্স হলে ওয়াজ হতো। এই যে কার পাশে কোন হেল্পিং ভার্বটা বসবে এটাই তো আপনাকে আমি আগের দিন বুঝিয়েছিলাম। তাহলে কন্টিনিউয়াস টেন্স মানেই একটা বি ভার্ব দিয়ে শুরু হবে, এই বি ভার্বের পরে ভার্বটার আইএনজি যোগ করে দিতে হবে। এবার দেখুন আই, তাহলে বি ভার্ব বলতে হবে, আমরা প্রেজেন্ট টেন্স বলছি মানে এখন চলছে কাজটা, তাহলে প্রেজেন্ট টেন্স। তাহলে আয়ের পরে বি ভার্ব হিসাবে আমরা এম বলবো। আর কি বলেছি, ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিন। খেলা, ভার্বটা কি খেলা, খেলার ইংরেজি প্লে, আই এম প্লেয়িং। এইবার দেখুন এই সেন্টেন্সটাকে আপনি যদি বড় করতে চান অনেক বড় হবে। আমি খেলছি, আই এম প্লেয়িং, বলুন আপনি আমার সাথে। আমি ফুটবল খেলছি, বলুন আপনি, আই এম প্লেয়িং ফুটবল। আমি বন্ধুদের সাথে ফুটবল খেলছি, আপনি নিশ্চয়ই জানেন এই আই এম প্লেয়িং এই সাবজেক্ট ভার্ব বলার পরে আমরা ভার্বটাকে ক্রমশ কমপ্লিট করে করে যাব। ওই যে বলেছিলাম কি কাকে কোথায়, ওই অবজেক্ট বলে ওটাকে, অত গ্রামারের কথাই যাব না। তাহলে আমি ফুটবল খেলছি বন্ধুদের সাথে, আই অ্যাম প্লেয়িং ফুটবল, এটি হলো মূল অংশ সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আই অ্যাম প্লেয়িং ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। এর পরের বাক্যটা আপনি বলবেন আমার আগে, আমি বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলছি, বলুন, আই অ্যাম প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস। এখন আপনি যদি বলেন আই অ্যাম প্লেয়িং ফুটবল উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড, কোনো অসুবিধে নেই। ওই সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে ওই মূল অংশটা ঠিক রেখে বাকি এলোমেলো হলেও কিচ্ছু হয় না। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মিলিয়ে মিলিয়ে কিন্তু আমরা এরকম অনেক সেন্টেন্স আজকে বলবো, আপনাকেও বলতে হবে, বলতেই হবে। তাহলে বুঝতে পেরেছেন। তাহলে আমি খেলছি এই কন্টিনিউয়াস টেন্সটা সব সময় এই বি ভার্ব দিয়ে বলতে হবে। এবার এই পারফেক্ট টেন্সটা শেষ হয়ে গেছে, এটি বলতে হবে আপনাকে যে কোনো একটা হ্যাভ ভার্বের পরে ভার্বের 3 নম্বর। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, ওই যে ভার্বের সেই লিস্টটার কথা মনে করুন একবার, আপনাকে দেখিয়েছিলাম প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ওইটি হলো 3 নম্বর। এবার দেখুন আমি খেলেছি, তাহলে আই বললাম। এবারে তো হ্যাভ ভার্ব বলতে হবে, হ্যাভ। তাহলে যেহেতু খেলেছি এটা বর্তমান কালের কথা,
তাহলে বর্তমান কালের হ্যাভ ভার্ব, প্রেজেন্ট টেন্সের হ্যাভ ভার্ব কি কি? আবার ওই চারটা দেখুন, মনে করুন আয়ের পাশে হ্যাভ, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি সবার পাশেই হ্যাভ, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বলতে হবে। এখানে যদি থাকে সুমন, তখন সুমন হ্যাজ হবে। আই তাহলে কি হবে? আই হ্যাভ। এবার বাকিটা আপনি বলুন না। ভার্বের 3 নম্বর, তাহলে ভার্বটা কাজটা তো সেই খেলা। 3 নম্বরটা কি আপনার নিশ্চয়ই মনে আছে, প্লেড। আই হ্যাভ প্লেড। আমি বলে ফুল স্টপ দিচ্ছি। এবারে সেন্টেন্সটাকে যদি বাড়াতে যাই, আমি ক্রিকেট খেলেছি, আই হ্যাভ প্লেড ক্রিকেট। আমি বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেলেছি, আই হ্যাভ প্লেড ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড। বলুন আপনি এবারে শুনে শুনে মিলিয়ে মিলিয়ে, আমি স্কুলের মাঠে ফুটবল খেলেছি। বলুন, আপনি পারবেন, চেষ্টা তো করুন। আই হ্যাভ প্লেড ফুটবল ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড। দেখুন, বলা যাচ্ছে না? সহজেই তো আপনি শিখতে পাচ্ছেন। এইটুকু মনে রাখতে হবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না। এখন এই যে আমি খেলি, তাহলে এতে তো কোনো কাজের অবস্থা বোঝানোই হয়নি। এই অবস্থা বোঝানোর জন্য কিন্তু এই প্রথমে একটা করে হেল্পিং ভার্ব লাগে, মেন ভার্বটা পরে আসে। কাজের অবস্থা বোঝানোর জন্য এই হেল্পিং ভার্বগুলো, এখানে কোনো অবস্থা বোঝানোই হয়নি, তাহলে এখানে হেল্পিং ভার্ব আপনি দেবেন কেন? লাগবে না, শুধু বলবেন আই প্লে। এবারে সেন্টেন্সটাকে বাড়িয়ে বললে কি বলবেন? আমি রোজ ফুটবল খেলি, আই প্লে ফুটবল এভরিডে। আমি রোজ বিকালে ফুটবল খেলি। বলুন আপনি দেখি, আই প্লে ফুটবল এভরিডে ইন দ্য আফটারনুন মানেই হলো এভরি আফটারনুন। এবারে তার সাথে অ্যাড করুন না, বন্ধুদের সাথে খেলি, আমি ভাইয়ের সাথে খেলি। যত সেন্টেন্স বাড়াবেন, যত আপনার কথা বলার আছে বলবেন ওই সেন্টেন্সে। এই তো আপনি টেন্স বুঝতে পারছেন। তাহলে এবার একটাই তফাৎ, শুধু যদি আমি ওই বারবার বলছি না আপনাকে যে থার্ড পারসন, মনে পড়ছে আপনার কথা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অলওয়েজ স্পেশাল। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, শুধু সেইখানে প্রেজেন্ট টেন্সের ঘরে আপনি শুধু ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ করে বলবেন প্রেজেন্ট টেন্সের সাথে। যদি থাকতো রহিম খেলে, তখন বলতে হতো রহিম প্লেজ। সুতপা খেলে, সুতপা প্লেজ। ছাত্ররা খেলে, স্টুডেন্টস, প্লুরাল তো, সিঙ্গুলার তো নয়, স্টুডেন্টস প্লে। ব্যাস, মিটে গেল। তাহলে দেখুন, আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট 3টে টেন্স এক্ষুনি শিখে গেলাম। এবার দেখুন, আমি খেলেছিলাম, অতীতের কথা, আমি খেলেছিলাম, আমি গিয়েছিলাম, আমি বেরিয়েছিলাম ইত্যাদি। আর আমি খেলছিলাম মানে অতীতকালে কাজটা চলছিল। দুটোর মধ্যে তফাৎ দেখুন, খেলেছিলাম আর এটা খেলছিলাম। শুনেই বুঝতে পারছেন, খেলছিলাম, আমি তখন খাচ্ছিলাম, আমি তখন হাঁটছিলাম। কাজটা চলছিল অতীতে, কিন্তু কাজটা চলছিল। তাহলে যেটা চলছিল, এই যে চলছে বোঝালেই, চলা বোঝালেই আমরা সেটাকে কন্টিনিউয়াস বলবো। তাহলে কি বলবো? আমি খেলছিলাম, এই কথাটা আমরা কোথায় লিখবো? আমরা এই পাস্টের ঘরে লিখবো, আমি খেলছিলাম। আর কি রয়েছে? আমি খেলেছিলাম, মানে আমি অতীতকালে করেছিলাম, কিন্তু অতীতকালে কাজটা কি চলছিল না তা তো বলিনি। অতীতকালে কাজটা কি শেষ হয়ে গেছিল? আরে বাবা, শেষ হয়ে গেছিল বলেই তো সে অতীত হয়ে গেছে। তার মানে অবস্থাটা বোঝা যাচ্ছে না। আমরা এটাকে এইখানে বলবো, আমি খেলেছিলাম। তাহলে তোমার কাছে এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে, স্যার অতীতকালে কি কাজটা শেষ হয়ে গেছিল এমন বোঝানো হয় না? না, আলাদা করে এরকম বোঝানো হয় না।
তাহলে এটা দিয়ে কিন্তু অবস্থাটা কিছুতেই বোঝানো যাচ্ছে না, ওই জন্য এটাকে আমরা পাস্ট ইনডেফিনিট বলেছি। দেখুন তাহলে এখন ইংরাজি বলার সময় তাহলে আমি খেলেছিলাম, যেহেতু অবস্থা বোঝা যাচ্ছে না কোনো হেল্পিং ভার্ব দেব না, তাহলে বলবো আই, অতীতের কথা হয়ে গেছিল, তাহলে পাস্ট টেন্স বলতে হবে আই প্লেড। এবারে সেন্টেন্সটা বাড়িয়ে আপনি অনেক কিছু বলতে পারেন, আপনি বলুন এবার দেখি, বলবেন কিন্তু মুখে, আমি গতকাল ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, অথবা ইয়েস্টারডে আই প্লেড ফুটবল। আরেকটা বলুন, গতকাল বন্ধুদের সাথে সন্ধেবেলা আমি ব্যাডমিন্টন খেলেছিলাম। বড় লাগছে, কেটে কেটে বলুন না, ইয়েস্টারডে আই প্লেড ব্যাডমিন্টন ইন দ্য ইভিনিং উইথ মাই ফ্রেন্ডস। হচ্ছে না? দেখুন আপনার বড় বলে হয়তো মনে রাখতে কথাটা সমস্যা হচ্ছে, কিন্তু আপনি যখন ইংরাজি বলবেন আপনি তো বলতে বলতে ভেবে ভেবে বলবেন, কোনো অসুবিধা হবে না, শুধু বলাটা শুরু করতে হবে, আপনি সেটাই শুরু করছেন না, এটাই আপনার সমস্যা। আপনি যেটুকু জানেন সেটুকুই বলুন, শুধুমাত্র ভিডিও দেখে দেখে চলে গেলে কিন্তু হবে না। এবার দেখুন, আমি খেলছিলাম মানে অতীতে কাজটা চলছিল, সেই একই তো ফর্মুলা, আই বলবো। এবারে কন্টিনিউয়াস টেন্স মানেই কি বলেছি, বি ভার্ব বলতে হবে একটা। এবারে যেহেতু অতীতকালের কথা, তাহলে পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ, ওয়ার। এবার আপনি মনে করুন, আবার দেখুন, আয়ের সাথে ওয়াজ ছিল, তাহলে বলুন আই ওয়াজ। এবারে ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিতে হবে, প্লেয়িং, আই ওয়াজ প্লেয়িং। এবারে সেন্টেন্স বাড়াবো, এইবার আপনাকে বলতেই হবে, বলুন আমি কাল বিকালে ফুটবল খেলছিলাম। আপনি পারবেন, বলুন আই ওয়াজ প্লেয়িং ফুটবল ইয়েস্টারডে ইন দ্য আফটারনুন, মানেই হলো লাস্ট আফটারনুন। লাস্ট আফটারনুন মানেই গতকাল বিকালে। এই তো পারলেন আপনি, পারবেন না কেন? এবারে দেখুন, তাহলে আমরা পাস্টেরও খুব দুটো ইম্পর্টেন্ট জিনিস শিখে নিয়েছি। এইবার যেটা পড়ে রয়েছে আমরা প্র্যাকটিস করব কিছুক্ষণ পরেই। আমি খেলবো, এ তো ফিউচার টেন্সের কথা, ভবিষ্যতে, কিন্তু ভবিষ্যৎকালে তো করব বলছি, এখন কাজটা চলবে কি কি ওসব তো কোনো অবস্থা বলিনি। চলা বোঝাচ্ছে কি আমি খেলবো, ভবিষ্যতে চলা বোঝাচ্ছে না। তাহলে ভবিষ্যৎকালে তো আমরা শুধু সিম্পল ফিউচার দিয়েই কথা বলি, গ্রামার অনেক কিছু বলে, আরে ওই সব কথাগুলো আমরা বলি না। আপনি বলুন তো, লাস্ট এই যে ফিউচারের কন্টিনিউয়াস যদি বলি, আপনি কবে বলেছেন যে আমি বিকেলে ফুটবল খেলতে থাকবো? বলেছেন কোনোদিন এমন কথা? ওগুলো গ্রামারের জিনিস, গ্রামারেই থাক, আমাদের বলতে যেটুকু লাগে সেটুকুই আমরা শিখবো। তা সিম্পল ফিউচার, আমি খেলবো, মুছে দিলাম। এইবারে দেখুন, আমি খেলবো, এই যে কথাটা বললাম, যেহেতু কোনো অবস্থা বোঝাচ্ছে না, ওই জন্য এটাকে যখন ফিউচার টেন্স করব, শুধু এইখানে মনে রাখতে হবে। তাহলে যেহেতু ইনডেফিনিট টেন্সে আমরা কোনো হেল্পিং ভার্ব নিই না, কিন্তু ফিউচার বোঝানোর জন্য এই বটাকে বলার জন্য একটা শ্যাল বা উইল লাগে। এই বটাকে বলার জন্য খেলবো ইংরাজি হলো উইল প্লে, আপনার শ্যাল কখনোই বলার দরকার নেই, কোনো পার্সনেই বলতে হবে না, সবসময় উইল বলবেন আপনি, এই শ্যালটা বলার দরকার নেই। খেলবো উইল প্লে, হাঁটবো উইল ওয়াক, ও গান গাইবে উইল সিং। এখানে আর কোনো এস ইএস বলেছিলাম শুধু প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সেও নয়। এবার দেখুন তাহলে, আই উইল প্লে, এই বটা বলার জন্য এই উইলটা বলতে হলো। তাহলে আমি খেলবো আই উইল প্লে, আপনি খেলবেন, বলুন, আপনি বলুন ইংরাজি ইউ উইল প্লে, আপনি ফুটবল খেলবেন, বলুন, আমার আগে বলুন ইউ উইল প্লে ফুটবল, আপনি সবার সাথে ফুটবল খেলবেন, ইউ উইল প্লে ফুটবল উইথ এভরিওয়ান, উইথ অল। এই তো পাচ্ছেন আপনি। তাহলে দেখুন, এই যে 6টা টেন্স,
এই 6টা টেন্সের উপরেই মূল সমস্ত স্ট্রাকচারগুলো দাঁড়িয়ে আছে। আমরা এই 6টা টেন্সকে আমি একটু সেপারেট করে দিলাম। এই দেখুন 1 2 3 4 5 6। এবার পারফেক্ট কন্টিনিউয়াস কখন আমি পরের দিন বলবো। সে পারফেক্ট কন্টিনিউয়াস মানেই কন্টিনিউয়াস, শুধু কাজটা কিছুক্ষণ আগে শুরু হয়েছে বোঝাই। বেশ, ওটা ছেড়ে দিন, এখন ওসব কথা লাগে, ওইটা লাগে, আমি পরে বলছি। এবার এগুলো মিলিয়ে মিলিয়ে আমরা ইংরাজি বলবো। আপনার দায়িত্ব আমার আগে বলা, কারণ আপনি বুঝে গেছেন। এবারেও যদি না বলেন আর কবে বলবেন বলুন। মনে করুন আমি একজনের কথা বলছি, তার নাম অমিয়। অমিয় হাঁটে, হাঁটছে বা হেঁটেছে অবস্থা বোঝানো হয়নি, তাহলে অমিয় হাঁটে, অমিয় ওয়াক্স বলতে হবে, অমিয় ওয়াক্স। অমিয় হাঁটছে বলুন, অমিয় ইজ বলতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে নিশ্চয়ই মনে পড়ছে ইজ বলতে হয়, বি ভার্বের হিসাবে বি ভার্ব বলবো। অমিয় ইজ ওয়াকিং। আপনি এইখানটা দেখে মেলাবেন না, আপনি এইটা দেখে মেলাবেন, বি ভার্বের পরে ভার্বের আইএনজি। তাহলে অমিয় ইজ ওয়াকিং। অমিয় বাবার সাথে হাঁটছে বলুন, অমিয় ইজ ওয়াকিং উইথ হিজ ফাদার। অমিয় মাঠে হাঁটছে বলুন, অমিয় ইজ ওয়াকিং ইন দ্য ফিল্ড ইন দ্য প্লেগ্রাউন্ড। অমিয় হেঁটেছে, ওর হাঁটাটা হয়ে গেছে, মানে ও হেঁটে ফিরে এসেছে। অমিয় হেঁটেছে, অমিয় হ্যাজ ওয়াকড 3 নম্বর ফর্ম বলবেন। তাহলে এই যে স্ট্রাকচারগুলোর কথা আমি আপনাকে বলছিলাম, তাহলে এইখানে কি বলতে হবে, এইখানে বলতে হবে আপনার সাবজেক্ট বলবেন। আপনি সাবজেক্ট বলার পরে বি ভার্ব বলবেন, তারপরে ভার্বের আইএনজি দেবেন। এখানে কি করবেন, এখানে সাবজেক্ট বলার পরে একটা হ্যাভ বলবেন, বলার পরে ভার্বের 3 নম্বরটা বলবেন। তারপরে বাকি সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য যা যা লাগে তাই তাই বলবেন, না লাগলে না বলবেন। ওইখানে কিছু না বললেন মানে থেমে গেলেন মানেই ফুল স্টপ, আবার পরের সেন্টেন্স বলুন। এই তো সহজ ব্যাপার, এই তো ভাষা। দেখুন এবার আপনি আবার বলুন, সুমনা গান গাইছে, কাজটা চলছে বোঝাচ্ছে বর্তমানে। সুমনা ইজ সিঙ্গিং, সুমনা ইজ সিঙ্গিং, সুমনা গান গাইছে। অরুণ ফিরে এসেছে, অরুণ বাড়ি ফিরেছে। দেখুন ফিরেছে মানে কাজটা হয়ে গেছে, ফেরা হয়ে গেছে। কোথায় বলবেন, অরুণ। তখন আর হ্যাভ বলবেন না, হ্যাজ বলবেন, নিশ্চয়ই জানেন। অরুণ হ্যাজ রিটার্নড হোম, অরুণ হ্যাজ কাম ব্যাক হোম। কারণ কাম কেম কাম 3 নম্বরটা, এই তো আপনি পাচ্ছেন। এবার বলুন, অনন্যা ছবি আঁকে। বোঝা যাচ্ছে কাজটা চলছে না হয়ে গেছে, না ছবি আঁকে, কিন্তু কাজটার অবস্থা বলা নেই। তাহলে কি অবস্থাটা অনির্দিষ্ট, ইনডেফিনিট বলবেন। তাহলে অনন্যা ছবি আঁকে বলুন। এবার অনন্যা ড্রজ বলতে হবে, ড্রজ এস বলতে হবে, ড্রজ আ পিকচার। অনন্যা ড্রজ, ড্র মানেই আঁকা, ছবি আঁকা। অনন্যা ড্রজ। সোহম সাঁতার কাটে বলুন, কাটছে, সাঁতার কাটছে বলেছি না, সাঁতার কাটা হয়ে গেছে বলেছি না, সাঁতার কাটে, অবস্থা বলা হয়নি। তাহলে সোহম সুইমস, সোহম পুকুরে সাঁতার কাটে। এইটা তো আপনি পারবেনই, বলুন না। আপনি দরকার হলে ভিডিওগুলো থামিয়ে দিয়ে খুব দ্রুত একটু টাইপ করে আমাকে কমেন্ট করে বলবেন, আমি তাতেও বুঝতে পারবো আপনি বলছেন কি না, পারছেন কি না। সোহম সুইমস ইন দ্য পন্ড, ওই যে পুকুরে বলেছিলাম আপনাকে, একার যোগ করা ছিল। পুকুরে ইন দ্য পন্ড, বাজারে ইন দ্য মার্কেট, এইভাবে বলবো। পারলেন আপনি, খুব সহজেই পারলেন। এইবার একটু পাস্ট টেন্স নিয়ে চর্চা করি। দেখুন
আমি আম কিনেছিলাম, তাহলে আমি কিনেছিলাম, কিনছিলাম বলেছি কি না, কিনেছিলাম, কাজটার অবস্থা বলিনি কিছু। তাহলে আই, শুধু ভার্বের পাস্ট টেন্সটা বলুন, আই বট ম্যাঙ্গোজ, এই তো। তাহলে এখানে কি করব না, এখানে শুধু সাবজেক্টের পরে ভার্বের পাস্ট টেন্সটা বলে দেবো, দিয়ে বাকি যা যা বলার বলবো। আই বট ম্যাঙ্গোজ, আমি বাজার থেকে আম কিনেছিলাম। আই বট ম্যাঙ্গোজ ফ্রম দ্য মার্কেট। আমি স্টেশন থেকে আম কিনেছিলাম। আই বট ম্যাঙ্গোজ ফ্রম দ্য রেল স্টেশন। আমি কলকাতায় একটা কম্পিউটার কিনেছিলাম, মানে কলকাতা থেকে একটা কম্পিউটার কিনেছিলাম। আই বট কিনেছিলাম, ওই ভার্বগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে, ওই জন্যই আপনাকে বারবার পড়তে বলছিলাম। আই বট আ কম্পিউটার ফ্রম কলকাতা। দেখুন কত সহজ। আমার মা রান্না করছিল, কাজটা চলা বোঝাচ্ছে, আমার মা রান্না করছিল, এ তো আপনি পারবেন। বলুন মাই মাদার, সবেতেই কন্টিনিউয়াস মানে বি ভার্বের পরে ভার্বের আইএনজি, সে যে কন্টিনিউয়াসই হোক। আবার সেই একই, মাই মাদার ওয়াজ বলতে হবে কুকিং, মাই মাদার ওয়াজ কুকিং। আমার মা বিরিয়ানি রান্না করছিল, মাই মাদার ওয়াজ কুকিং বিরিয়ানি। এই তো পাচ্ছেন, আর আর কত সহজ, বড্ড সহজ। আমি বুঝতে পারছি আপনারা বলছেন, বলবেন কিন্তু প্রত্যেকে মুখে। এবার দেখুন, আমি বাজারে যাব, আই, ওই বটার জন্য আগে উইলটা বলতে হবে, ভবিষ্যৎ যেহেতু। আই উইল গো টু মার্কেট। তোমরা ম্যাচটা দেখবে, ইউ উইল ওয়াচ দ্য ম্যাচ। আমার বোন জাপান যাবে, মাই সিস্টার যাবে, এটা বলতে হবে আগে, উইল গো টু জাপান। আমার ভাই কফি বানাবে, মাই ব্রাদার, আপনি বলছেন তো আমার আগে, মাই ব্রাদার উইল মেক কফি, উইল প্রিপেয়ার কফি। আমার মা পোলাও বানাবে, মাই মাদার উইল কুক পোলাও। প্রিপেয়ারও বলতে পারেন, অত ভেবে বলতে হবে না, যেটা মুখে আসছে মোটামুটি একটা সঠিক বললেই হবে। এখানে কুক বলবো না মেক বলবো না প্রিপেয়ার বলবো, আরে সবগুলোই প্রায় একই। অতিরিক্ত ভেবে পারফেক্ট বলতে হবে, এইটা আগে বন্ধ করুন। আপনাকে পারফেক্ট ইংলিশ বলতে হবে না, যে কোনো একটা মোটামুটি কারেক্ট চলনসই ইংরাজি বললেই হবে। পারফেক্ট কেউ কোনোদিনই আমরা বলতে পারবো না, কারণ আমরা বাংলাতেই যা বলি ওর চেয়েও ভালো বলা যায়, আমরা ওইসব ভেবে বলি না। আপনিও সেটা করার চেষ্টা করবেন না, বলে যাবেন একটা যা হোক মোটামুটি কারেক্ট। তাহলে দেখুন এইভাবে এই 6টা টেন্স কত সহজে আপনি বুঝতে পারলেন। আপনি এবার কি করবেন, আমি আপনাকে যে বাক্যগুলো এখন দিয়ে রাখছি কমেন্ট বক্সে, আপনি নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ চ্যানেলের কথাটা শুনেছেন, আমি আপনাকে বলেছি, আমি আবার কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলটার লিঙ্ক দিয়ে রাখবো, ওই চ্যানেলে জয়েন করে যাবেন। ওখানে আমার এই আপনাকে সেন্টেন্সগুলো মানে হোমওয়ার্কগুলো দিতে সুবিধে হবে। ওখানে আমি যে বাক্যগুলো দেব, আমি সামনের 2-3টে দিন এরকম সেন্টেন্স দিতেই থাকবো, আর আপনি ওগুলোকে ইংরাজি বলতেই থাকবেন। কয়েকটা দিন আপনি এটা নিয়ে একটু চর্চা করুন আর ওই বলাটা প্র্যাকটিস করুন। দেখুন ইংরাজি আপনি অনেক শিখেই ফেলেছেন, আজ তো এই 3 নম্বর দিন, প্র্যাকটিসটা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। তাহলে এই যে টেন্স মোটেও ভয়ঙ্কর জিনিস নয়, শুধু টেন্স কথাটার মানে হলো টাইম আর প্লাস কি বলেছি, কাজের অবস্থা, স্টেট অফ অ্যাকশন।
এই দুটো মিলে টেন্স। নিশ্চয়ই আপনি এতক্ষণে বুঝেছেন। এই হলো টাইম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর স্টেট হলো ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। স্টেট দুটো, কন্টিনিউয়াস আর পারফেক্ট। আর যাতে কোনো অবস্থার স্টেট বলা নেই সেটাই ইনডেফিনিট। এই তো ব্যাপার। আপনি তো স্ট্রাকচার মিলিয়ে ইংরাজি বলবেন না, আপনি তো কাজটা কি স্টেটে আছে এটা বুঝবেন, সিচুয়েশনটা বুঝে বলবেন। ওয়ান লাস্ট প্র্যাকটিস সেন্টেন্স, ইউ হ্যাভ টু স্পিক ইয়োর সেলফ, ডোন্ট ওয়েট ফর মি, অ্যাট ফার্স্ট ইউ ট্রাই টু স্পিক অ্যান্ড দেন লিসেন টু মি হোয়াট আই সে। আপনি আগে বলবেন, পরে শুনবেন। আমার বাবা টিভি দেখছিল। আপনি শুধু দেখছিল মানে অতীতের কথা, আর কাজটা চলা বোঝাচ্ছে। তা চলা বোঝালেই বিভার্ব দিয়ে শুরু করবেন, মাই ফাদার ওয়াজ ওয়াচিং। এ তো বলতে বলতেই মনে পড়বে, মাই ফাদার ওয়াজ ওয়াচিং টিভি। এই তো আপনি পারলেন, আপনি টেন্স শিখে গেছেন। আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি শিখে গেছেন। তাহলে আসুন পরের দিন আমরা আবার অনেক প্র্যাকটিস করব। আমি কালকে বলেইছি একটা লাইভ ক্লাস নেব, লাইভ ক্লাসে লাইভ প্র্যাকটিস করব, আপনি অবশ্যই থাকবেন। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এইরকম ক্লাস আরও দ্রুত আরও বেশি বেশি পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তার চেয়েও বড় কথা হলো একটু আমার জন্য করবেন, একটু বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে আরও অনেকে দেখে, আমিও উৎসাহ পাই। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।